আমাদের সাথে যেহেতু শুক্রবার মানে আমাদের একটু ভিন্ন রকমভাবে পরিকল্পনা থাকে এবং একটা নিয়ম বা ছকে আমরা আসলে সবাই বাধা। সেই ধারাবাহিকতায় একজন সঙ্গীত শিল্পী আজ আমাদের অতিথি হিসেবে আছেন, ডান দিকে আমাদের সাথে বসেও আছেন, তিনি পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী রুদ্র দাস। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশ। শুভ সকাল। প্রতিদিনের সকালটা আসলে কিভাবে শুরু হয়? প্রতিদিনের সকাল শুরু হয় যেভাবে আসলে যে আমরা যারা গান করি তাদের একটা বেসিক রুটিন থাকে যে ইনডিরেক্টলি হোক ডিরেক্টলি হোক আমরা গান দিয়েই শুরু করি, সেটা গান শুনে হোক গান গেয়ে হোক। আজকে যেমন গান গেয়ে শুরু করছি, তো এরকম গানের মাধ্যমেই আসলে শুরু হয়। আর এই মার্চ মাসের আবেগটা আসলে অন্যরকম, একদমই আলাদা। এবং আজকের দিন আমরা জানি যে আমরা অনেকগুলো আবেগ নিয়ে একসাথে আসলে কথা বলছি এবং কথা বলবো, কিন্তু তার আগে জানতে চাই যে রুদ্রর আসলে যখন গানের ক্ষেত্র আসে কি ধরনের গান গেতে ভালো লাগে, কোন জনরাটা বেশি পছন্দ? আমার সব থেকে পছন্দের জনরা যদি বলি তাহলে হচ্ছে সেমি ক্লাসিক্যাল, যেখানে আসলে হয় না যে কিছু থাকে একটা স্ট্রাকচারাল ব্যাপার, যেখানে আমার আসলে কিছু জায়গা থাকে না, ওইটা একটা বেসিক কম্পোজিশন থাকে যার বাইরে আমি যেতে পারছি না। কিন্তু সেমি ক্লাসিক্যালে যেটা হয় ভেঙে বেরিয়ে যাওয়া যায়, আমি আমার খেয়াল খুশি মতো গাইতে পারি। যেটা আসলে হিন্দিতে একটা কথা আছে যে গাওয়াইয়া কি খেয়ালো মে जो आता है वही খেয়াল है, তো ওই জায়গা থেকে খেয়াল আসে শাস্ত্রীয় সঙ্গীতে। তো ওই জায়গাটা আমার বেশি পছন্দ, যেখানে আমি আমার খেয়াল খুশিটা দেখাতে পারি বা আমার স্বাধীনতাটা থাকে। আচ্ছা, রুদ্র যত চমৎকার করে বলে নিশ্চয়ই তার চেয়ে অনেক চমৎকার করে রুদ্র গায়। একটা গান শুনে ফেলি, তারপর কিছু প্রশ্ন আছে মাথায় ছোট করে, যেহেতু স্বাধীনতার মাস চলছে। প্রথমে যে গানটি গাইছি, গানটি বাংলাদেশের খুব জনপ্রিয় শিল্পী ডক্টর প্রিয়াঙ্কা গোপ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান এখন। সকালের গান, সকালবেলার গান, গানটি গাওয়ার চেষ্টা করছি। বহুদিন পরে সকালটাকে মনে হলো কোনো দিন দেখিনি আগে। বহুদিন পরে সকালটাকে মনে হলো কোনো দিন দেখিনি আগে। শিশির করে এই বনলতাকে মেখে না পায়ে আজ অনুরাগে। বহুদিন পরে সকালটাকে মনে হলো কোনো দিন দেখিনি আগে। কথা দাও কোনো দিন যাবে না হারে, না বলা কথার ডালে দু চোখে সাজে। চিরদিন আমাকে এমনি করে, চিরদিন আমাকে এমনি করে তোমার চোখে যেন নূতন লাগে। বহুদিন পরে সকালটাকে মনে হলো কোনো দিন দেখিনি আগে। আচ্ছা, হারমোনিয়ামের কোনো দরকার কিন্তু ছিল না। একদম হারমোনিয়াম সেমি ক্লাসিক্যাল গলায় যদি থাকে এরকম হারমোনিয়াম দিয়ে মানে গলায় এত 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 সুর। এই যাত্রাটা কবে থেকে শুরু হলো? যাত্রাটা আমার আগেও বোধহয় আমার মা শুরু করেছিল আমার সাথে। আচ্ছা, মা গান গাইছেন এখন? মা এখন নেই, মা উপর থেকে দেখছেন। তো যেটা হয়েছে যে আমার আগে মা বুঝতে পেরেছেন যে আমাকে দিয়ে হয়তো হবে। ওকে। তো যেটা হয় যে শুনলে একটা দৌড় দেওয়া, যে ওইখানে গান হচ্ছে ওটা শুনে আসি, এখানে এটা হচ্ছে একটু শুনে আসি। তো ওইখান থেকে মা আস্তে আস্তে ওইটার দিকে ঠেলে দেওয়া, যে এটা করো। আমি জানতাম না যে আমি গান করব, মা বেশি জানতো আমার থেকে। তো ওইখান থেকে আস্তে 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 করে তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে একদম স্থির হলাম যে না, এখন আমি সঙ্গীত বিভাগেই পড়ছি। সঙ্গীত বিভাগে আমার নজরুল সঙ্গীত নিয়ে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, এখন মাস্টার্স করছি। এভাবে শুরু হয়েছে, যাত্রাটা এখনো চলছে। বাহ। তো এই যে সৌভাগ্যবান এই জন্য, কারণ
ওই যে মা যেটা বেছে নিয়েছেন সন্তানের ভালোবাসা সে জায়গায় খুঁজে পেয়েছে সন্তান, নিঃসন্দেহে চমৎকার। এবং যেমনটা করে রুদ্র বললো, নিশ্চয়ই দেখছেন, নিশ্চয়ই তিনি সবসময় দেখেন এবং মায়েরা সবসময় দেখেন এবং মায়েরা সবসময় ভালো জানেন সন্তানের জন্য কোনটা দরকার। সে একটা জায়গা থেকে ঘুরে আবার নিজের প্রসঙ্গে আসতে চায়। এখন খুব স্বাভাবিকভাবে যেই যুগটা চলছে বা যেই চলটা চলছে তাতে জনপ্রিয় হয়ে যাবার একটা প্রতিযোগিতা আমরা দেখছি প্রতি মুহূর্ত। ডিজিটাল মাধ্যম বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, নানা মাধ্যমেই মানুষ এখন জনপ্রিয়তা চায়। সেমি ক্লাসিক্যাল গান সেক্ষেত্রে অপেক্ষাকৃত কঠিন, কেন বেছে নিলাম? আমি জানি না, সত্যি কথা খুব সহজ উত্তর হচ্ছে আমি জানি না। গাইতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, নিজেকে খুঁজে পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দিন শেষে আমি যখন রেয়াজি বসি, এখানে আমার মনে হয় যে আমার গুরুজির একটা বিশাল প্রভাব আছে। আমার গুরুজি, আমি সুপ্রিয়া দাসের কাছে শিখছি, শাস্ত্রীয় সঙ্গীত তালিম নিচ্ছি। একটা কথা বলেন, প্রতিযোগিতা, আসলে প্রতিযোগিতা কিংবা জনপ্রিয়তা, কার থেকে কে বেশি জনপ্রিয়, আমি কার থেকে একটু ভালো করলাম, তার থেকে বেশি দরকার হচ্ছে গতকালকের থেকে আজকে আমি কতখানি নিজের থেকে নিজের যে প্রতিযোগিতা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা খুব বেশি করে হয়তো আমাকে আরো এরকম করে ধরেছে যে না, দরকার নেই বাইরে, একদম তাই, মানে দরকার নেই কি জনপ্রিয় হলো কিংবা কার থেকে আমি একটু এগিয়ে গেলাম, দরকার নেই, তুমি তোমারটা করো, কালকের থেকে আজকে তুমি কতখানি ভালো করলা সেটার দিকে আর একটু বেশি নজর। লড়াইটা নিজের সাথে, নিজের লড়াই নিজের জয়ী হতে হবে। তো যেহেতু মার্চ মাস লড়াইয়ের মাস, আন্দোলনের মাস, হ্যাঁ না, স্বাধীনতার মাস, দেশের একটা গান যদি হয়। এবারে যে গানটি করছি, গানটি লিখেছেন এস এম হেদায়েত এবং সুর করেছেন লাকিয়া খান। খুবই জনপ্রিয় গান, তার চেষ্টা করছি। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে, মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে, তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে। তোমার হাসি, তোমার খুশি প্রাণের মাঝে মেশে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। ধন্যবাদ। অসাধারণ। আচ্ছা, এই যে আমরা যেটা জনপ্রিয়তার কথা আমরা বলছিলাম, একটা অসুস্থ হয় না আমাদের প্রতিযোগিতা, ভাইরাল হওয়া, মানসিকতা। হ্যাঁ, এবং সবাই কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আছে। রুদ্র দাসের কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছু আছে যদি দর্শকরা চায়? না, আমরা চাইলে খুঁজে নিতে পারবো কিনা, নাকি প্রোগ্রামটাই বারবার আমাদের দেখতে হবে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বলতে অনেক জোর জবরদস্তি। আমার দাদা একটা কথা বলতাম, যখন রিয়াজ বসতাম তখন বলতো, দেখ এখন সময়টা এরকম যে আসলে দরজায় এসে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি গান করো, হ্যাঁ দেখাতে হবে ভাই কিংবা আমি গান করি। তুমি অনেক রেয়াজ করছো, তুমি 18 ঘন্টা 20 ঘন্টা রেয়াজ করছো, কিন্তু তুমি না বললে আসলে কেউ এসে জিজ্ঞেস করবে না দেখি তো ছেলেটা গান করে কিনা। সুতরাং কিছু একটা জায়গা দরকার যেখানে তুমি আসলে বলতে পারো যে না এটা হচ্ছে আমার কাজ, এটা আমি করছি। তো সেই জায়গা থেকে একটা ফেসবুক পেজ অনেক আগে থেকে একটু একটু করে, ওখানে হয়তো আমি কিছু আপলোডও করি না, হয়তো অনেক দিন পরে কিছু একটা আপলোড দিলাম আর কি। হ্যাঁ, তো ওরকম একটা জায়গা আছে ফেসবুক, রুদ্র দাস নামেই। আর তেমন কিছুই না, আর ফেসবুক অ্যাকাউন্ট এই।
এই বাইরে আসলে মানে তাহলে আমাদের গান শুনতে হলে বারবার এই প্রোগ্রামটা রিপিট করে দেখতে হবে না, ওখানে কিছু তো পাওয়া যাবে, কিছু তো পাওয়া যাবে, কিছু দিয়ে তুষ্ট এই থাকতে প্রোগ্রামটাও হবে। পাওয়া যাবে এই প্রোগ্রামটা পাওয়া যাবে। তার সাথে আলাপচারিতা চলছিল। রুদ্র, আমরা জনপ্রিয়তার প্রসঙ্গে আর যাব না, কারণ রুদ্রর এটা নিয়ে কোনো আগ্রহ নেই, এটা বোঝা হয়ে গেছে। লক্ষ্য কি, গন্তব্য কি, উদ্দেশ্য কি, পৌঁছতে চাই কোথায়? একদম ঠিকঠাক সুরে গান গাওয়া। বাহ, আর কোনো খুব লক্ষ্য সহজ সাপটা উত্তর এবং খুবই বিশুদ্ধ উত্তর এবং সরলতার সাথে এবং বললেন। রুডিয়া ক্ষেত্র বিশেষে সবচেয়ে কঠিন কাজ। অবশ্যই। হ্যাঁ, কারণ আমরা এত ডিস্টিউনার বেশুনো মানুষজন চারপাশে তার শুনি। চেয়ে বড় কথা, এইখানে তো আসলে যে কোনো শিল্পী, আমার মানে যারাই গান করে তাদের একদম আমৃত্যু, যেদিন মারা যাবে উনি জানে ধরেন কালকে মারা যাব, কিন্তু উনি আজকেও বলতে পারবেন যে আজকে আমি সুরে গেলাম। তো ওই দিন পর্যন্ত উনি প্র্যাকটিসে বসেন সুরে গাওয়ার জন্য। তো এটা আসলে শেষ নাই, তার মানে গন্তব্যেরও ঠিক নাই, এটা চলতেই থাকবে, এটা চলমান যাত্রা, চলতেই থাকুক, চলতেই থাকুক। এই চলমান যাত্রা এখন আমরা কি শুনবো? এবারে আমার খুব পছন্দের একটা গান, মান্নাদের গাওয়া, আমি গাওয়ার চেষ্টা করছি। এ বাবা, বোঝায় অনুমান করতে পারছি আমরা। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ঝলমল করিও না গো তোমার ওই তো আলো, ঝলমল করিও না গো তোমার ওই তো আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওড়নিটাকে একটু ঢাকো, ছেড়ো না কো দোহাই একেবারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। মিষ্টি, এই আধুনিক বাংলা রসগোল্লা গান- রসগোল্লা টাইপ পুরা। গানগুলোর সবচেয়ে মানে আবেদনের বিষয়টা হচ্ছে এগুলো সবসময় ক্লাসিক। একদম মানে যেই বয়সে আসুক না কেন মানুষ, যখনই জেনারেশন যেখানেই যাক না কেন, তারপরে এই গানগুলো আসলে ওর মতো করে একটা জায়গা নিয়ে থাকে। ওইটা নিয়ে শিখে তো যেহেতু যাওয়া আছে। নজরুল নিয়ে পড়ছি, করছি। পড়াশোনা করছি, এবং আমি জানি না কি আমার সাথে একমত হবেন, কে দ্বিমত হবেন, অপেক্ষাকৃত কঠিন। কেন রুদ্র বারবার কঠিন জিনিস বেছে নেয়, এটা একটা বিশাল আমার কৌতূহল। কারণ নজরুল সঙ্গীতের শুরুটা থেকে যেভাবে শুরু হচ্ছে, মাঝপথে কোথাও যাবে আর শেষ পরিণতিটা কি হবে, এটা একজন শিল্পীর জন্য খুব কঠিন একটা ব্যাপার, ধরে রাখা পুরোটা। কঠিন আমার আসলে সবটাই মনে হয়। এখানে যেমন আমার খুব নিজের কাছে, যেমন আমার কাছে লোকসঙ্গীত গাওয়াটা খুব বেশি কঠিন মনে হয়। আচ্ছা, তার কারণ হচ্ছে মানুষের জন্মানোর সাথে সাথে গলার যে এখানে খুবই আসলে ওই যে শারীরিক গঠনের যে ব্যাপার, ফ্লেক্সিবিলিটি একটা থাকে। রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে যেটা হয় যে আমাদের খুব লম্বা লম্বা সুর, ওই সুরটাকে ধরে রাখার দমটা একটা ধরে রাখা। প্রবণতা কিংবা একটা চেষ্টা থাকতে হয়। কিন্তু নজরুল সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে যেটা হয় যে ওই শাস্ত্রীয় সঙ্গীতের উপরে একটা বেসিক দক্ষতা দরকার। লোকসঙ্গীত গাওয়ার ক্ষেত্রে যেটা দক্ষতা, অনেক অবশ্যই দক্ষতার দরকার, অবশ্যই সবকিছুর দরকার, কিন্তু তার চেয়েও বেশি যেটা দরকার অনেকখানি সারল্য। যেই সারল্য আসলে প্র্যাকটিস করে তো আসবে না, স্বাভাবিকভাবে সারল্য প্র্যাকটিসে আসবে না। সারল্য এখন লোকগান আমি শিখে গাইতে পারবো না, আমি এরকম একজন বাউল যেভাবে লোকসঙ্গীত গাইবে, আমি লোকসঙ্গীত নিয়ে পড়াশোনা করে সেভাবে গাইতে পারবো না। আমারটা হয়তো গ্রামাটিক্যালি অনেক কারেক্ট হবে, কিন্তু আবেদনটা সেই এক হবে না, যার কারণে লোকসঙ্গীত আমার আরো বেশি কঠিন মনে হয়। নজরুল সঙ্গীত কঠিন বলে বেছে নিয়েছি ব্যাপারটা, আমার মনে হয় ওটাকে আমি একটু সহজ চিন্তা করি বলে আমি ওটা তাহলে এটা সহজ গানের অনুরোধ করতে পারবো আমরা? নিশ্চয়ই, যদি আমি পারি আমি অবশ্যই গাইবো। মানে আলগা করো খোপার কথা যদি যদি থাকে আর কি।
Okay. পছন্দের তালিকা যদি থাকে পছন্দ তো সবই, একটুখানি গাইতে পারবো হ্যাঁ, যেহেতু একটুখানি হলেই হবে। মিষ্টি ভালো জিনিস একটুই ভালো। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির जरीन फीताए, अंधा इश्क मेरा कस गई, दिल वही मेरा फंस गई, अलगा करो गो। এরকম গান গেলে তো গান দিলে মানে দিল তো গানে ফেসে যায়, একদম দিল গানে ফেসে যাবে, মন গানে ফেসে যাবে, আমরাও ফেসে যাব। রুদ্র আসলে প্রথমে আমরা কথা বলছিলাম যে আজকে আসলে অনেকগুলো বিষয় আসলে আছে, তার মধ্যে আমরা জানি যে সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী আসলে পালন করা হচ্ছে, এবং আমরা যদি এখানে আধুনিক সুর, তারপর তিনি অনেক কয়ার ইন্ট্রোডিউস করেছিলেন বাংলা সঙ্গীতে, তারপর হচ্ছে গণসঙ্গীত যেটা সেটাকে তিনি স্ট্রাকচার করেছেন। তো তার অবদান তো শুধুমাত্র বাংলা সঙ্গীত না, মানে তিনি মোটামুটি 13টা ভাষায় আসলে সুর করেছেন। তো তার ভান্ডার থেকে আমরা কি নিতে পারি আজকে সকালে? আসলে সলিল চৌধুরী আমার এত পছন্দের একজন সুরকার, এত পছন্দের সুরকার। ওনার একদম শিশুতোষ গান থেকে, এবং শিশুতোষ গানে উনি এত সুন্দর করে সামাজিক চিত্র দেখিয়েছেন, মানে যা ভাবনা চিন্তার বাইরে আসলে। সুরকার তো না, শুধুমাত্র সুরকার, লেখক, সংগঠক, সবকিছু একসাথে, আন্দোলনকারী, মানে কি করেন নাই উনি আসলে ওনার জীবনে। তো সেই জায়গা থেকে প্রেমের গান, গণজাগরণের গান, সব কিছু থেকে তো আর সব গাওয়া সম্ভব না। তো আমি ওনার একটা প্রেমের গান গাইছি, ওনার প্রেমের গানের জায়গাটা আমার খুবই পছন্দের। আমি ওনার সুর করা লতা মঙ্গেশকরের গাওয়া চেষ্টা করছি। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহ নয়নে নয়নে। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না। মানে মিষ্টি করে গানগুলো যখন ছোট ছোট হয়ে যায় আফসোস। তো রুদ্রর তো একটা জানি যে একটা পরিকল্পনা হচ্ছে যে গান গাওয়া, মানে সুরে গান গাওয়া, কিন্তু সুরে গান গেলে তো আর জীবন চলবে না, জীবনের চালিকার জন্য তো চলার জন্য তো আসলে আরেকটা অল্টারনেটিভ চিন্তা থাকতে হবে। সেই চিন্তাটা আসলে কি? এইটার সাথে রুদ্র একটু থামাই, এই যে রুনিয়া প্রশ্ন করলো না যে অল্টারনেটিভ চিন্তা থাকতে হবে, কেন শিল্পীরা কেন এখন পর্যন্ত শুধুমাত্র শিল্পী সত্তা নিয়ে বাঁচবার জায়গা তৈরি হয়নি, কিংবা হয়েছে যেটা আমরা বুঝতে পারছি না। এখন কথা হচ্ছে অল্টারনেটিভ চিন্তা আসলে আমি খুব একটা করি নাই, এখন পর্যন্ত করি নাই। গান নিয়েই থাকতে চাচ্ছি, এবং সেটার জন্য সুরে গান গাইলে আসলেই জীবন চলবে না, ভাত খেতে হবে। ভাত খাওয়ার জন্য যেটা আসলে আমি করছি সেটা হচ্ছে আমি অনেক
অনেকগুলো স্কুলে গান শেখাচ্ছি। আচ্ছা, তো মানে ঘুরে ফিরে আমি ওই গানে গিয়েই পড়ছি আসলে। তো আমি চাই গানের সাথেই থাকতে, সেটা গান শেখানো হোক, গান নিয়ে গবেষণা হোক, পড়াশোনা হোক, যেভাবেই হোক গানের যে পেশাদারিত্বের জায়গা আছে সেখানেই থাকার। এই গবেষণার কথা যেহেতু বলে আসলে, গবেষণা করার কি ইচ্ছা আছে? হঠাৎ করে কেন জানি মনে হলো যে গবেষণা করার ইচ্ছা আছে এই কারণে, কারণ আমার মাস্টার্সের ফার্স্ট পার্ট শেষ হয়েছে, এই সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের গবেষণা রীতির কোর্সটা চালু হচ্ছে, এখান থেকে শুরু হবে। তো দেখি কতদূর কি করা যায়। আমি এখানে পিএইচডিও দেখতে পাচ্ছি সাথে। না আমরা তাহলে অপেক্ষায় থাকছি, হ্যাঁ চমৎকার কিছু অপেক্ষায় থাকছি। ডক্টর রুদ্র দাস, সাউন্ডস রিয়েলি গুড। আমি আমার খাতায় লিখে রেখেছি অলরেডি লিখে রেখেছি, দেখতে চাই ডক্টর রুদ্র দাস, দেখতে চাই এটাকে। রুদ্র, আয়োজনের শেষ প্রান্তে যদি ছোট করে শুনি, দুটো গান আমরা এখনো শুনতে পাবো। যেহেতু কাজী নজরুল ইসলাম প্রসঙ্গ আসলো এবং মাহে রমজানের মাসটা চলছে, একাধারে তিনি বিদ্রোহী, একাধারে তিনি ধর্ম নিয়ে যখন লিখেছেন, মনোমুগ্ধকর ভাবে লিখেছেন, প্রেমের কথা বলেছেন, শ্যামা সঙ্গীত রচনা করেছেন, সর্বক্ষেত্রে তিনি চমৎকার নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। যদি এই মুহূর্তে এরকম কিছু মাথায় আসে। আচ্ছা, আমি একটা গান ভেবে এসেছি, যেই গানটা আসলে বর্তমানের সাথে খুবই প্রাসঙ্গিক। নজরুল খুব স্পেসিফিক কিছু বিষয় আসলে কাজ করেছেন, যেই জায়গাগুলোকে, জাগরণের জায়গাটাকেও যদি ভাগ করা যায়, মানে দেশাত্মবোধের যে জায়গা, সেই জায়গাগুলোকে আমার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সেখানে দেশাত্মবোধের জায়গায় জাগরণ একটা আলাদা পার্ট। জাগরণে উনি অনেকের জাগরণ দেখেছে, শ্রমিকদের জাগরণ, কৃষাণদের জাগরণ, নারী জাগরণ, মুসলিম জাগরণ, সব কিছু জাগরণ। তো সেই জায়গা থেকে আমি একটি গান করছি, যেখানে আসলে মুসলিম জাগরণের কথা বললেও গানের কথা আমার শুধুমাত্র কথাটা মুসলিম ধর্মকেন্দ্রিক হলেও কথাটা শুধুমাত্র মুসলিমকে আসলে জাগরণ করছে না, পুরা মানুষকেই জাগরণ করছে, পুরা মানুষ জাতিকে জাগরণ করছে। তো ওই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি আমি। গানটাতে প্রথমেই তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন আর কি। গানের প্রথম লাইনই হচ্ছে, ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারই দেখানো পথ, ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ মোর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছে ধর্মান্ধতা। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছে ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কুয়ার, তাই তব রহমত। খুদা বেহেশত হতে ঝরে না কুয়ার, তাই তব রহমত। ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারই দেখানো পথ, ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। খুবই প্রাসঙ্গিক এবং মানে ধর্মের, প্রতিটি ধর্মে আসলে শান্তির কথা বলে, প্রতিটি ধর্মে এখানে সাম্যের কথা বলে। মানে আমরা যে আমাদের অভিষ্ট গন্তব্য লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছি, আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রুদ্র, দুটো গান শুনতে চাইছিলাম কিন্তু একটাই মন ভরে গেছে, আর
আর চাওয়ার কিছু নেই। আজকের জন্য এতটুকু আমাদের যথেষ্ট ডোজ হয়ে গেছে, এটা ধারণ করতে পারলেই হবে। দর্শক বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, রুদ্রকে কে কীভাবে গ্রহণ করবেন, কে কীভাবে ভালোবাসবেন আপনার দায়িত্ব। শেষ গানটির কথাটাই যদি শুধু একটু মনে দাগ কাটে, তাহলেই এক জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যাবে। আজকে এখানেই ইতি টানছি। ভালো থাকবেন সবাই। সবাইকে আবার শুভ সকাল। শুভ সকাল।